কেমন আছো সোনা? অনু অভিমানী সুরে বলল। কে খোঁজ নেয়? প্রত্যয় নিজের অপরাধটুকু স্বীকার করে বলল। খুব বেশি ঝামেলায় ছিলাম, সব বলবো তোমায়, তার আগে ফোনটা ওরুকে দাও। অনু ভ্রু কুঞ্চিত করে বলল। ওর সাথে কি কাজ আপনার? প্রত্যয় শাসন করার সুরে বলল। দিতে বলেছি, দাও, ওর সাথে জরুরি কথা আছে। অনু নাক ফুলিয়ে বলল। আপনি এতদিন পরে বকা দেওয়ার জন্য কল দিয়েছেন, তাই না? প্রত্যয় বুঝল অনুর অভিমানের ঘট পূর্ণ। প্রেমিক হিসেবে প্রত্যয়েরও তো একটা দায়িত্ব আছে প্রেমিকার রাগ ভাঙানোর, কিন্তু এখন তো হাতে সময় নেই। তাই ও খুব বেশি আদর দেখিয়ে বলল। আমার জান, আমার প্রাণ, আমার অনু, প্লিজ কথা শোনো, ফোনটা ওরুকে দাও। তারপর আমি তোমার সাথে সারা রাত কথা বলবো, প্রমিস। আজ আর ঘুমাতে দেবো না তোমায়। প্রত্যয়ের এমন আহ্লাদি কথায় গদগদ হয়ে উঠল অনু। এতক্ষণের রাগ টাগ সব হাওয়ায় মিলিয়ে গেল মুহূর্তেই। ও লাজুক সুরে বলল। ঠিক আছে, এটাই কিন্তু শেষবার। তারপর আর এরকম রিকোয়েস্ট করবেন না, মা জানলে খুব চটে যাবে আমার ওপর। প্রত্যয় স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল। আচ্ছা, করবো না, এবার দাও। একটু ধরুন, আমি নিয়ে যাচ্ছি। সেই সন্ধ্যা থেকে মাঝরাত অব্দি এক নাগাড়ে শাওয়ার ছেড়ে ভিজছে অরু। নিজের সাথে নিজে না পেরে চিৎকার করে কেঁদেছে। শরীরের ব্যথা, মনের ব্যথা, সব কিছুতে জর্জরিত হয়ে আছে ও। হাত পাগুলো পানিতে ভিজে আরো ফ্যাকাশে হয়ে উঠেছে। অতিরিক্ত ভেজার ফলস্বরূপ ঠান্ডায় তিরতিরিয়ে কাঁপছে ছোট্ট শরীরটা। এক পর্যায়ে নিজের ভ্রম ছুটে গেলে জামা কাপড় পাল্টে মাথায় তোয়ালে জড়িয়ে নিজেই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অরু। ওয়াশরুম থেকে বেরিয়ে পায়ে পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় টানা বারান্দায়। আকাশটা ঘুটঘুটে অন্ধকারাচ্ছন্ন। দূর আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে। হয়তো আজ রাতেও ঝড় আসবে। প্রচণ্ড ঝড়ে ভেঙে যাবে গাছপালা। সেই তীব্র ঝড়ের তাণ্ডবও হয়তোবা অরুর মনের ঝড়ের কাছে সামান্য মাত্র। তখনও কংক্রিটের ভবনের কোনো একতলা থেকে ভেসে আসছে বেসুরো গানের লাইন। রাত চাঁদের আলো ঝরে বন্ধু তোমার ঘরে, হায় আলো যে জ্বলে না আমি একলা আন্ধারে। বন্ধু বিব্রতি যে না আমি খুঁজি তোমারে, তুমি কোথায় আছো, কোথায় দেইখা যাও আমারে। গানের লাইনগুলো খুব মন দিয়ে শুনতে শুনতেই অস্ফুটে অরু বলল। আমার থেকে লুকিয়ে কোথায় হারিয়ে গেলে তুমি জায়ান কৃত্তিক? তুমিহীনা আমিটা যে বিধ্বস্ত, বিমর্ষ আর পাগল পাড়া, সেটি তোমার অদেখাই রয়ে গেল। সেদিন তোমার বলে যাওয়া প্রতিটি কথার মর্ম আজ হারে হারে টের পাচ্ছি আমি। নিজের অজান্তে তোমার প্রতি আসক্ত হয়ে পড়েছি আজ। এখন তোমাকে যে আমার চাই চাই, কিন্তু তুমি তো নেই, কোথাও নেই। আর কত পুরাবে আমায় বলো, কত বোঝাবে তোমার মর্ম? পারছি না আর। এবার তো ফিরে এসো। অরুর নিদারুণ ভাবনার ছেদ ঘটিয়ে রুমে প্রবেশ করে অনু। রুমের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে অরু এগিয়ে গিয়ে তোয়ালে দিয়ে চুল ঝাড়তে ঝাড়তে বলল। খাবো না আমি, যেতে পারিস। অনু বলল। খেতে ডাকার জন্য আসেনি, প্রত্যয় সাহেব কথা বলতে চাইছে। অরু একদিকে চুল অন্যদিকে এনে পুনরায় তোয়ালে চালাতে চালাতে বলল। এখন কথা বলতে ইচ্ছে করছে না। বলেছে ইম্পর্টেন্ট কিছু, হয়তোবা কৃতিক ভাইয়া। অনু কথাটুকু শেষ করার আগেই ওর হাত থেকে ছো মেরে ফোনটা নিয়ে কানে ধরল অরু। এই মুহূর্তে খুব ভয় করছে ওর। শরীরটা কাঁপছে, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। কোনো মতে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা গলায় অরু বলল। হ্যালো। অরুর প্রতি উত্তরে ওপাশ থেকে প্রত্যয় আস্তে করে বলল। ভাই নিচে অপেক্ষা করছে। কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলে ধপ করে মেঝেতে বসে পড়ল অরু। দু হাতে শক্ত করে চেপে ধরল নিজের ক্রন্দনরত মুখ। কাঁদতে কাঁদতে ক্রমাগত পা দুটোকে বাচ্চাদের মতো মেঝেতে ছুঁড়তে লাগলো। হুট করেই হৃদয়ের ব্যথাটা তরতর করে বেড়ে গিয়েছে। অভিমানের ঝড়ে মস্তিষ্কটা ব্লক হয়ে আছে। আজ আবারও কতগুলো দিন পর পেটের মধ্যে প্রজাপতি উঠছে। ইচ্ছে তো করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তা তো সম্ভব নয়। তাই মেঝেতে বসেই দু হাতে মুখ চেপে ধরে চোখের পানি ফেলছে অরু। অরুকে এভাবে কাঁদতে দেখে অনু আর কথা বাড়ায় না। ফোন হাতে নিয়ে চুপচাপ রুম ত্যাগ করে। অরু যখন নিচে আসে তখন রাত 12টা কি 1টা। চারিদিকের তীব্র ঝোড়ো হাওয়া আর গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েই ভবন থেকে বেরিয়ে আসে অরু। ওর পরনে ফ্রক আর লেগিংস। ভেজা চুলগুলো পাঞ্চ ক্লিপ দিয়ে কোনো মতে আটকানো।
মাথার উপর বড় করে ঘোমটা টানা। নিচে এসে কৃতিক কিংবা তার বাইক কোনোটাই দেখতে পেল না অরু। শুনশান নীরব রাস্তায় শুধুমাত্র চোখে পড়ল একটা ব্ল্যাক মার্সিডিজ। অরু জানে এটা কার গাড়ি, তাই ও আর দেরি করল না, ছুটে চলে গেল গাড়ির সামনে। এতগুলো দিন পর কৃতিককে দেখার উত্তেজনায় হাত পা কাঁপছে ওর। সেই সাথে হৃদয় ভার হওয়া অভিমান তো আছেই। অরু গাড়ির সামনে এসে দাঁড়াতেই একটানে দরজা খুলে দিল কৃতিক। কৃতিককে দেখে হাঁ করে তাকিয়ে আছে অরু। পরনের অফ হোয়াইট ব্র্যান্ডেড শার্ট আর ওভার সাইজ ব্ল্যাক ডেনিম দুটোই অগোছালো। কপাল জুড়ে আঁটোসাঁটো ব্যান্ডেজ। লম্বা ঘাড় সুই সুই চুলগুলো আরও খানিকটা লম্বা হয়ে কপালে পড়ে আছে। বাম হাতের পিঠে এখনো ক্যানোলা লাগানো। অরু জানে না কৃতিকের কেন এই হাল, তবে কিছুটা আঁচ করতে পেরে ডুকরে কেঁদে উঠে অরু বলল, এখন বলবেন মাইনর বাইক অ্যাক্সিডেন্ট, তাই তো? কৃতিক মৃদু হেসে বলল, বেশি না, মাত্র 3 দিন সেন্সলেস ছিলাম। পায়ের ফ্র্যাকচারের কারণে হাঁটতে পারিনি। আজ ব্যান্ডেজ খোলা হয়েছে আর আমি হসপিটাল থেকে সোজা তোর কাছে চলে এসেছি। কৃতিকের কথা শুনে অরুর অপরাধবোধ তুঙ্গে উঠে যায়। ও কত কি না ভেবেছিল এই কদিন, অথচ কৃতিক কিনা হাসপাতালে শুয়ে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। নিজের উপর বড্ড রাগ হলো অরুর। অরুকে কাঁদতে দেখে কৃতিক বিরক্ত হয়ে বলল, ফ্যাচ ফ্যাচ করে কাঁদবি না তো একদম, তোর কান্না বিশ্রী লাগে। আমি কি মরে গেছি? অরু নাক টেনে বলল। লাগলে লাগুক। কৃতিক একটা দীর্ঘশ্বাস ছেড়ে নরম সুরে বলল। বুকে আয়। কৃতিক কি বলল সেটা শোনার জন্য অরু এবার চোখ তুলে তাকালো। অরু এখনো প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়েছে দেখে কৃতিক ভুরু কুঁচকে বলল, বৃষ্টিতে ভিজে চর বাঁধানোর শখ হয়েছে? তাহলে ভিজতে থাক, আমি গেলাম। অরুর তৎক্ষণাৎ বলে ওঠে। আমায় রেখে কোথায় যাবেন আপনি? অরুর কথায় কৃতিক গভীর চোখে তাকালে অরু পুনরায় মিনমিনিয়ে বলল, না মানে বৃষ্টি নেমেছে, তাই। কৃতিক গম্ভীর গলায় বলল, কতক্ষণ ধরে বলছি বুকে আয়, কথা শুনিস আমার? হ্যাঁ। কৃতিক আর কথা বাড়ালো না। অরুর হাতে হ্যাঁচকা টান দিয়ে ওকে গাড়ির মধ্যে নিয়ে শব্দ করে গাড়ির ডোর লক করে দিল। সেই সাথে নিভিয়ে দিল অবশিষ্ট আলোটুকুও। তবুও সোডিয়ামের টিমটিমে আলোয় কৃতিকের মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছে অরু, যে এই মুহূর্তে ওর মুখের কাছে মুখ নিয়ে ওর দিকেই মাতাল চাহনিতে চেয়ে আছে। কৃতিককে হুট করে এতদিন পর এতটা কাছে দেখতে পেয়ে কেন যেন এই মুহূর্তে প্রচণ্ড কান্না পাচ্ছে অরুর, খুশির কান্না। ও কাঁপা হাতে কৃতিকের গালে হাত ছুঁয়ে মনে মনে বলল, আপনাকে দেখার ইচ্ছে, বুক ফেটে মরে যাচ্ছিলাম। তারপর হুট করে এক পশলা বৃষ্টি হয়ে আবারও ফিরে এলেন আপনি। ধরা দিলেন হৃদয়ে, পূর্ণ জীবিত করে দিলেন আমার আত্মাটাকে। এ কোন মায়ায় বাধা পড়েছি আমি! অরু চুপচাপ কৃতিকের গালে হাত রেখে চোখের জল ফেলছে দেখে কৃতিক হিসিয়ে বলল, আই মিস ইউ বেবি। তোর কি একবারও মনে পড়েনি আমাকে? অরু কি উত্তর দেবে ঠিক বুঝে উঠতে পারল না, তাই উল্টো প্রশ্ন করে বলল, আপনি ঠিক আছেন? হাতে এখনো ক্যানোলা লাগানো কেন? কৃতিক নিজের হাতের দিকে তাকিয়ে বলল। ডিসচার্জ করার আগেই বেরিয়ে এসেছে, তাই খোলা হয়নি। অরু পটুগিন্নির মতো করে ওকে শাসিয়ে বলল। এটা কি ঠিক হলো? আপনি এখনো ইনজুরেড? কৃতিক অরুর গলায় নাক ঘষতে ঘষতে বলল। তোর কাছে ফিরে এসেছে, এবার ঠিক হয়ে যাব। অরু চোখ দুটো বুজে কাপা গলায় বলল। আমি ভেবেছিলাম আপনি আর আসবেন না। কৃতিক অরুর ওড়নাটা সরিয়ে ওর লম্বা চুলগুলো একটানে খুলে দিয়ে চুলের সুঘ্রাণে মুখ ডোবাতে ডোবাতে বলল। তোকে ছাড়া বাঁচতে পারলি তো? কৃতিকের কথায় অরু মৃদু হাসে। তীব্র ঝড়ের শেষে প্রকৃতি যেমন পুরোপুরি শান্ত হয়ে যায়, ওর হৃদয়টাও এই মুহূর্তে পুরোপুরি শান্ত। বাইরে বৃষ্টি ছাপিয়ে ঝড় শুরু হয়েছে, ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ। এমন ঝোড়ো হাওয়ার মধ্যে গাড়িতে বসে থাকতে ভয় করছে অরুর, অথচ কৃতিক সেই যে গলায় মুখ ডুবিয়েছে এখনো ছাড়েনি। অরু এখন ব্যথায় জর্জরিত হয়ে চোখ বুজে সহ্য করছে সবকিছু। এক পর্যায়ে গগন কাঁপানো আওয়াজে হুট করেই বাজ পড়ল ধরণীতে। সঙ্গে সঙ্গে অরু ঘুরে এসে কৃতিককে জড়িয়ে ধরল শক্ত করে। অরু জড়িয়ে ধরাতে এতক্ষণে কৃতিক পার্থক্যটা বুঝতে পারল। অরু শুকিয়ে গিয়েছে অনেকটা, শরীরটা এইটুকুনি হয়ে গিয়েছে।
কৃতিক এবার ভুরু কুঞ্চিত করে অরুকে নিজের থেকে ছাড়িয়ে চোয়াল শক্ত করে বলল, এভাবে শুকিয়ে গেছিস কেন? কি হয়েছে একদিনে তোর সাথে? কৃতিকের কথায় অরু মাথা নিচু করে ঠোঁট উল্টে ফুপিয়ে উঠল। অভিমানী কান্নায় ভেঙে পড়ে অস্পষ্ট সুরে বলল, কি হয়েছে সেটা তো আপনি ভালো বলতে পারবেন। সেদিন কি কি সব কঠিন কথা বলে কোথায় যেন হারিয়ে গেলেন, আর এলেন না। দিন যায় রাত যায়, আপনি আর আসছেন না। আমি তো ভেবেছি আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য লুকিয়ে আছেন কোথাও। আমার বুঝি কষ্ট হয়নি? অরুর কথায় কৃতিক যেন আকাশ থেকে পড়ল। ও অরুর গাল দুটো হাতে চেপে ধরে চোয়াল শক্ত করে বলল, মাত্র কয়েকটা দিন আমি আসি না বলে তুই খাওয়া বন্ধ করে দিবি? এটা কেমন কথা? আমি কি তোর এতটাই লেম মনে হয়? যাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারি না, তাকে শাস্তি দেওয়ার জন্য নিজে লুকিয়ে থাকবো? এই তোর বুদ্ধি? নিজেকে এভাবে কষ্ট দেওয়ার সাহস কোথায় পেলে তুই? মাত্র 15 দিনে ভুলে গেলি শরীরটা তোর হলেও আত্মাটা আমার। অরু কাঁদতে কাঁদতে অভিমানের পসরা সাজিয়ে বসেছে। একে একে উগড়ে দিচ্ছে সব। কৃতিকের শার্টের বোতাম খুঁড়তে খুঁড়তে হেসকি তুলে অরু বলল, শুধু আসেননি তা তো নয়, একটা খোঁজও নেননি, খবরও নেননি। আপনার ফোনটাও বন্ধ। আপনি জানেন আমি আপনার বাড়িতে পর্যন্ত গিয়ে ঘুরে এসেছি, কিন্তু আপনাকে পাইনি। অরুর কথায় কৃতিক বিরক্ত ভঙ্গিতে বলল, খুঁজেছিস ভালো কথা, তাই বলে নাওয়া খাওয়া বন্ধ করে এইভাবে শুকিয়ে যেতে হবে? এখন আমি আদর করবো কোথায়? পিচ্ছি মেয়েদের বিয়ে করলেই হয়, পরিস্থিতি বোঝে না, সারাক্ষণ ইমোশনাল হয়ে থাকে। অরু কাঁদতে কাঁদতে ঝাঁঝিয়ে উঠে বলল, ইমোশন যদি বুঝবেনই না, তাহলে করেছেন কেন পিচ্চি মেয়েদের বিয়ে? হ্যাঁ, আমি কি বিয়ে করার জন্য নাচছিলাম? অরুর এত এত কান্নাকাটি সহ্য হলো না কৃতিকের। ও অরুকে এক ঝটকায় টেনে এনে নিজের বাহুতে আগলে ধরে এবার নরম সুরে বলল, আমি কল্পনা করিনি যে তুই আমার জন্য এতটা ডেসপারেট হয়ে যাবে। তাহলে আমি জ্ঞান ফেরার পরে অন্তত অর্ণবকে দিয়ে খবর পাঠাতাম, কিন্তু তাই বলে তুই এইভাবে নিজেকে কষ্ট দিবে? অরুর উত্তর নেই। ও তো ফোপাতে ফোপাতে নাকের পানি চোখের পানি দিয়ে কৃতিকের শার্ট ভিজিয়ে ফেলেছে। কৃতিক সেসবে গুরুত্ব না দিয়ে পুনরায় বলল, এখানে আর থাকতে হবে না, চল আমার সাথে। অরু এবার মাথা তুলে শুধালো, কোথায় যাব? তোর হাজব্যান্ডের বাড়ি আছে সেখানে। অরু আঁতকে উঠে বলল, কি বলছেন এই ঝড়ের মাঝে এত রাতে? যাবি কিনা? অরু কিছু বলছে না দেখে কৃতিক গাড়ি স্টার্ট দিতে দিতে বলল, আমিও তোকে কেন জিজ্ঞেস করছি অযথা? তোকে ছাড়া আমি আর থাকতে পারবো না, সো না এর কোনো অপশন নেই। কৃতিকের কাণ্ডে অরু হতভম্ব। কি হচ্ছে না হচ্ছে কিছুই মাথায় ঢুকছে না ওর। তাই একবার সবটা বোঝার জন্য নিজের দিকে তাকালো অরু। পায়ে স্যান্ডেল, গায়ের ওড়নাটা ব্যাক সিটে পড়ে আছে, পরনে ফ্রক, বাইরে তুমুল বর্ষণ। পেছনে ফেলে এসেছে মা আর আপাকে। পাশে বসে দক্ষ হাতে ড্রাইভ করছে সবচেয়ে কাছের মানুষটা, আর অরু এভাবেই তার সাথে স্বামীর বাড়ি যাচ্ছে। অবশ্য জায়ান কৃতিকের দ্বারা সবই সম্ভব। সান ফ্রান্সিসকো ছাড়িয়ে শহরতলির সেই নির্জন শুনশান রাস্তায় আসতেই ঘটল বিপত্তি। গাছপালা ভেঙে পড়ে পুরো রাস্তা ব্লক হয়ে আছে। সামনে যাওয়ার কোনোরূপ উপায়ান্তর নেই। অগত্যায় কৃতিক ব্রেক কষল সেখানেই। পুরো রাস্তা জুড়ে ঘুটঘুটে অন্ধকার। বিদ্যুতের লাইনচ্যুত হওয়ায় রোড লাইটগুলো নিভে আছে। চারিদিকে মানুষ তো দূরে থাক, একটা মশা মাছিরও আনাগোনা নেই, অথচ বাইরে ঝুম বৃষ্টি। এমন একটা পরিবেশে আটকে পড়ে অরুর গা ছমছম করছে। তাই ও মুখ কাচুমাচু করে বলল, এবার কি হবে? কৃতিক একবার অরুর ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো, অতপর গমগমে আওয়াজে বলল, অরু, ব্যাক সিটে চল। অরু অবাক সুরে শুধালো, কেন? আমি বলেছি তাই। অরু উদ্বিগ্ন হয়ে বলল, এভাবে জোরে জোরে নিঃশ্বাস কেন ফেলছেন? আপনার কি শরীর খারাপ করছে? কৃতিক বলল, হ্যাঁ চল এবার। অরু আর কি বা করবে? কৃতিকের শরীর খারাপ লাগছে দেখে তাড়াহুড়ো করে বেরিয়ে গেট খুলে ব্যাক সিটে গিয়ে বসলো। কৃতিকও অন্য সাইড থেকে এসে গেট লাগিয়ে দিল। কৃতিক এসেছে দেখে অরু নিজের জামা কাপড় থেকে বৃষ্টির পানি ঝাড়া বাদ দিয়ে ওর ব্যান্ডেজ করা কপালে হাত ছুঁয়ে বলল, কোথায় খারাপ লাগছে দেখি? কৃতিক তৎক্ষণাৎ কোনো কিছুর পূর্বাভাস না দিয়েই অরুর হাতটা পিছনে চেপে ধরে নিজের ঠোঁট দিয়ে ওর ওষ্ঠাধর দখল করে।
কৃতিকের এহেন কাণ্ডে ওরু বিস্ময়ে কিংকর্তব্য বিমূঢ়। ও নড়চড় করতে পারছে না, কৃতিককে ছাড়াতেও পারছে না। ওদিকে দম আটকে আসছে। একটা দীর্ঘ আর গভীর চুম্বন শেষে কৃতিক অরুর ঘাড়টা চেপে ধরে নিজের কাছে টেনে এনে হিস হিসিয়ে বলল, হার্টবিট, একবার তুমি বলে আপন সুরে ডাক। তোমাকে তুমি শোনার ইচ্ছে আমার বহু বছরের। অরুর চোখ বন্ধ, কোনো মতে জিভ দিয়ে অধর ভিজিয়ে কাঁপা কাঁপা গলায় বলল। আপনি তো আমার অনেক বড়। কৃতিক হাসকি স্বরে বলল, সো হোয়াট, আমি তো সব থেকে আপন। আর একটু পরে আমাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। তাহলে আমাকে ডাকবে না তো কাকে ডাকবে? অরু এই মুহূর্তে পুরোপুরি কৃতিকের বশবর্তী। কোন এক অদৃশ্য জাদু বলে কৃতিক ওকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে ফেলেছে। তাই অরুও কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আপনাকেই বলবো। তাহলে বল। অরু পরাজিত সৈনিকের মতো ছোট্ট করে উচ্চারণ করলো। তুমি। কৃতিক পুনরায় বলল। চোখ খুলে আমার দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বল। অরু এবার তাই করলো। শুষ্ক ঢোক গিলে কৃতিকের চোখে চোখ রেখে রিনরিনিয়ে বলল। তুমি। অরুর লজ্জারাঙা মুখ দেখে কৃতিক নিঃশব্দে হাসল। অতঃপর এক টানে অরুকে নিজের কোলে বসিয়ে দিয়ে হাসকি স্বরে বলল। আই নিড ইউ ওরু, আই ডেসপারেটলি নিড ইউ রাইট নাও। হবি না আমার? কৃতিকের কথা কিছুটা হলেও আন্দাজ করতে পেরে ভ্রম ছুটে গেল অরুর। মুহূর্তেই ভয়ের চোটে আত্মাটা শুকিয়ে গেল ওর। ক্রমাগত ছটফট করতে লাগলো কৃতিকের কোল থেকে নামার জন্য। কৃতিক এক হাতে অরুকে চেপে ধরে অন্য হাত দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বিরক্ত হয়ে বলল। কি হয়েছে? ছটফট করছিস কেন? মারছি তোকে? আদরে তো করবো। অরু আতঙ্কিত সুরে বলল। আমার ভয় করছে। অরু কথাটা বলার সঙ্গে সঙ্গে কৃতিক নিজের হাতে লাগানো ক্যানোলাটা একটানে বের করে ফেলল। তৎক্ষণাৎ ফিঙ্কি দিয়ে রক্ত বেরোলো ওর হাত থেকে। অরু সেখানটায় চেপে ধরে বলল। কি করছেন? এটা ডিস্টার্ব করছে। অরু এবার কম্পিত কণ্ঠে বলল। আপনি কি চাইছেন? কৃতিক পুনরায় নিজের শার্টের বোতামে হাত চালাতে চালাতে অরুর দিকে ঘোর লাগা দৃষ্টি নিক্ষেপ করে বলল। তোকে? কৃতিকের নেশালো আওয়াজে কেঁপে উঠল অরু। তবু অনেকটা সাহস সঞ্চার করে মিনমিনিয়ে বলল। আমার ভয় করে আপনাকে। কৃতিক একটানে অরুকে নিজের বুকের ওপর ফেলে দিয়ে বলল। ভয় কেন? অরু কাঁদো কাঁদো সুরে বলল। আপনি ডাক রোমান্স শোনেন সব সময়। কৃতিক অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে ধীরে ধীরে ওর জামার চেইনটা খুলতে খুলতে বলল। দিস ইজ ইয়োর ফার্স্ট টাইম, সো বি জেন্টল। অরুর মাঝে ডুবে যেতে যেতে কৃতিকের মন বলছে। ঝলসানো রাতে এ পুরাব রাতে তুমি আমার অন্ধকার আর রোশনা। মধ্যরাতে আকাশ বাতাস ছাপিয়ে বর্ষণে মুখরিত ধরণী, সেই সাথে প্রশান্ত মহাসাগরীয় উত্তাল ঝোড়ো হাওয়ায় চারিদিক কনকনে ঠান্ডা। ঝড়ের তাণ্ডব কমে এসেছে একটু একটু, অথচ অন্ধকারের মাঝে আটকে পড়া ব্ল্যাক মার্সিডিসটা এখনো সেখানটায় ঠায় দাঁড়িয়ে। ধরণীতে বহমান ঝড়ের গতিবেগ কমে এলেও দুটি হৃদয়ে এলোপাথাড়ি বইতে থাকে উত্তাল জলোচ্ছ্বাসের তাণ্ডব। আজ রাতে বোধহয় কমবে না আর। কৃতিকের অবাধ্য আচরণে ইতিমধ্যে ওরু বুঝতে পেরেছে আজ রাতটা ওর জন্য দীর্ঘতম হতে চলেছে, সেই সাথে নিদ্রাহীন। একটি অপার্থিব সকাল, সেই শুরুর দিনগুলোর মতোই নিরিবিলি, নিস্তব্ধ, শুনশান পরিবেশ। দীর্ঘ ঝড়ের তাণ্ডব আর ঝুম বর্ষাকে সর্বেসর্বা বিদায় জানিয়ে খুব ভোরেই সূর্য কিরণ উঁকি দিয়েছে পূব আকাশে। দক্ষিণ জানালার কাঁচ গলিয়ে সেই একখালি মিঠে রোদ এসে আশ্রয় পড়েছে অত্যাধুনিক ধাঁচের রুমটিতে। অরুর কাছে এই পরিবেশ, এই আবহাওয়া নতুন কিছু নয়, বরঞ্চ অনেক দিনের অভ্যেস। তবে আজ এই নিস্তব্ধতার সাথে প্রথমবার নতুন করে যা যোগ হয়েছে তা হলো চন্দন কাঠের মন মাতানো সুঘ্রাণ। রুমের আনাচে কানাচেতে মো করছে এই চেনা পরিচিত পুরুষালী সুঘ্রাণ। বিছানা, বালিশ, কুশন, কম্পোর্টার সব কিছুই বেশ স্নিগ্ধ লাগছে চনমনে এই স্যান্ডেলউড পারফিউম আর মাস্কি সৌরভে।
অরুর মনে হচ্ছে গত 15টা দিনের নির্ঘুম রাতের কাছে আজকের এই আরামদায়ক ঘুমটুকু অমৃত সম। আরও এই অমৃত সম ঘুমটুকু পুরোপুরি আহরণ করতে চায় নির্বিঘ্নে। তাই তো ঘুমের মাঝেই অরুর হৃদয়ে গিয়ে ঠেকছে নিদারুণ এই সুগন্ধ। বারংবার মনে হচ্ছে এতটা আরামের ঘুম কোনোদিন ঘুমায়নিও। ব্যথাতুর শরীরটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আরও খানিকটা সময় ধরে নতুন এই অনুভূতির সাথে পরিচিত হবে বলে ভেলভেটের মতো মসৃণ কুশনের মাঝে মুখ ডাবিয়ে মিঠে রোদটুকু পিঠে পিছলে দিয়ে অন্যদিকে ঘুরে শুল অরু। এলোমেলো হয়ে ঘুমানোর দরুন ওর রেশমের মতো সিল্কের চুলগুলো ছড়িয়ে পড়ে আছে পুরো বিছানা জুড়ে। সেগুলোকে গোছানোর কোনোরূপ প্রয়াস না চালিয়েই আবারও ঘুমের দেশে পাড়ি জমালো অরু। তবে অরুর এই অমৃতসম আরামদায়ক ঘুম গাঢ় হতে পারল না খুব একটা। তার আগেই কানে ভেসে এলো ইলেকট্রনিক্স মেশিনের ভস ভস আওয়াজ। এহেন আওয়াজে ঘুমের মাঝেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল অরুণ। কোথা থেকে এই আওয়াজের উৎস তা ঠাউর করার জন্য খানিকটা চোখও খুলল বটে। ঘুমের রেশ কাটিয়ে আড়ামোড়া ভেঙে চোখের পাতা খুলতেই সফেদ রাঙা সিলিংয়ের দিকে চোখ গিয়ে ঠেকল ওর। যা দেখে হুট করেই বড্ড অপরিচিত লাগছে অরুর, কিন্তু চারপাশের স্নিগ্ধ সুঘ্রাণটা বড়ই পরিচিত। অগত্যায় ঘুমের ঘোর কাটিয়ে চারিদিকে চোখ ঘোরালো। সঙ্গে সঙ্গে ওর মনে পড়ে যায় ঝড় আর বৃষ্টি স্নাত নির্ঘুম বিগত রাতের কথা। কিছু ঘোর লাগানো মুহূর্ত, আর তারপর জায়ান কৃতিকের অনেকটা কাছে চলে আসা। সবকিছুই সুস্পষ্ট অরুর মস্তিষ্কে এখন। সেসব কথা মাথায় আসতেই তীব্র লজ্জায় চোখ দুটো খিচে বন্ধ করে নিল অরু। অরু যখন ঘনিষ্ঠ মুহূর্তের কথাই ভাবছিল, ততক্ষণে ছক্কা লাগার মতো আরও একটা প্রশ্ন এসে মাথায় লাগলো ওর। মনে মনে ভাবল, তখন তো গাড়িতে ছিলাম, তাহলে এখন কোথায়? কথাটা ভাবার সঙ্গে সঙ্গে পুনরায় কানে ভেসে এলো সেই বিরক্তিকর ভস ভস আওয়াজ। আওয়াজের উৎস খোঁজার জন্য অরু এবার চোখ ঘুরিয়ে চাইল ওয়াল মিররের দিকে। দেখল ওর থেকে খানিকটা দূরত্বে আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে ব্যাক ব্রাশ করে চুল শোকাচ্ছে কৃতিক। পরনে তার ট্রাউজার সেট। কৃতিককে দেখার সঙ্গে সঙ্গে অরু তড়িৎ গতিতে কম্ফোর্টারের মধ্যে মুখ লুকালো। মুখ ঢাকা দিতে দিতেই নিচু স্বরে বিড়বিড়ালো, নির্লজ্জ, নির্দয় লোক। ওদিকে অরুর নড়নচড়ন টের পেয়ে কৃতিক হাতের কাজ চালাতে চালাতেই ডাকলো, মিসেস অরোরা জায়ান। কৃতিকের এহেন সম্বোধনে কম্পোর্টারের মাঝে বসেই উষ্ণতায় ছেয়ে গেল অরুর সর্বাঙ্গ। লজ্জারা রক্তিম হয়ে ঘিরে ধরেছে মুখমণ্ডলের আনাচে কানাচে। সেই সাথে যোগ হয়েছে তলপেটের উড়ন্ত প্রজাপতি। লজ্জায় রাঙা হয়ে অরু যখন ঠোঁট কামড়ে মটকা মেরে পড়েছিল, তখনই পুনরায় ডেকে ওঠে কৃতিক। আয়নার দিকে তাকিয়েই বলে, এটা আপনার বাপের বাড়ি নয়, এটা আপনার স্বামীর বাড়ি। তাই 12টা পর্যন্ত ঘুমানো বদভ্যাস দূর করতে হবে, বিকজ আপনার হাজব্যান্ডকে সকাল সকাল ভার্সিটি যেতে হয়। কৃতিকের এহেন খোঁচা মারা কথায় অরু আর শুয়ে থাকতে পারল না। অগত্যায় মুখ কাচুমাচু করে উঠে বসে পিঠ ঠেকিয়ে দিল খাটের ব্যাক স্ট্যান্ডে। ওর পরনে এখনো কৃতিকের সফেদ রঙা শার্ট, সামনের দিকে শার্টের দুটো বোতাম খোলা। অরু নিজের অপটু হাতে বোতাম দুটো লাগিয়ে একটু একটু চোখ উঁচিয়ে কৃতিককে দেখল। অতঃপর মিনমিনিয়ে শুধালো, বাসায় কি করে এলাম? কৃতিক এদিকে না ঘুরেই জবাব দিল, ভূতে নিয়ে এসেছে তোকে। অরু জানে কৃতিক মজা করছে, কিন্তু ওর কেন যেন কথা বলতে বেশ অস্বস্তি হচ্ছে। কথা তো দূরে থাক, কৃতিকের চোখের দিকে তাকাতেও লজ্জা লাগছে এই মুহূর্তে। শান্ত সাবলীল চোখ দুটোর দিকে তাকালেই বারংবার মনে পড়ে যাচ্ছে কাল রাতের অশান্ত আর ঘোর লাগানো দৃষ্টিপাতের কথা, যা অরু উপেক্ষা করতে পারেনি। নিজের অজান্তেই আপন করে নিয়েছিল সেই মিষ্টি যন্ত্রণাটুকু। অথচ এখন সেসব কথা মনে পড়লে লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে অরুর। অরু চুপ হয়ে আছে দেখে কৃতিক বলল, ঘুম না হলে ঘুমাতে পারিস, ডিস্টার্ব করবো না। অরু না সূচক মাথা নাড়িয়ে মিনমিনিয়ে বলল, আপনার মাথায় ব্যান্ডেজ কোথায়? কৃতিক বলল, ফ্রি শর্ট ছিল তাই খুলে ফেলেছে। অরু ভুরুকুচকে বলল,
তাই বলে পুরো ব্যান্ডেজ খুলে ফেলতে হবে? আপনি এত ছন্ন ছাড়া কেন বলুন তো? অরুর কথায় কৃতিক এবার ঘুরে তাকিয়ে চোখ ছোট ছোট করে বলল, কাল পুরোপুরি স্বামীর অধিকার দিয়েছিস, আর আজই শাসন করা স্টার্ট। কৃতিকের কথা গায়ে না মেখে অরু ফোঁস করে একটা নিঃশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। কৃতিকের শার্টটা ওর হাঁটুতে গিয়ে ঠেকেছে। অরু সেটাকে টেনে হিঁচড়ে আরো খানিকটা নিচে নামাতে নামাতে বলল, এখানে তো আমার কোনো জামা কাপড় নেই, কি পরবো? কৃতিক বলল, ক্লসেট ভর্তি জামা কাপড় আছে, যা খুশি পর গিয়ে। এগুলো তো আপনার, আমি কিভাবে পরবো? কৃতিক এবার ম্যাকবুক নিয়ে ডিভানের ওপর বসতে বসতে বলল, আমার যা তাই তোর, এখন থেকে আমার ড্রেসে পড়বি তুই, সব তোর। কৃতিকের কথায় অরু দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে বিড়বিড়িয়ে বলল, আশ্চর্য লোক, এমনভাবে বলছেন যেন সে এনারও পরে। পরার দরকার নেই। কৃতিকের রাশভারী আওয়াজ কানে ভেসে আসতেই অরু হকচকিয়ে বলল, কি? কৃতিক এবার ম্যাকবুক থেকে চোখ সরিয়ে অরুর দিকে তাকিয়ে স্পষ্ট আওয়াজে বলল, আমার সামনে এনার পরার দরকার নেই, তোকে এসব ছাড়াই সুন্দর লাগে। ওর এহেন কথায় অরু দ্রুত মাথা নিচু করে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলল, নির্লজ্জ বেহায়া লোক, মুখে লাগাম নেই কোনো। ওনার লজ্জা নাই থাকতে পারে, তাই বলে কি আমারও নেই? তবে ওয়াশরুমে আর ঢোকা হলো না অরুর। তার আগেই ওর চোখ আটকালো পায়ের নুপুরে। পা দুটো এদিক ওদিক ঘুরিয়ে নুপুর জোড়া ভালো মতো পরখ করে অস্ফুটে অরু বলল, অদ্ভুত তো, আমার নুপুরগুলো এমন সোনালি রঙের হয়ে গেল কেন? অরুর কথায় কৃতিক ডিভান ছেড়ে উঠে এসে ওর সামনে দাঁড়িয়ে দু পকেটে হাত গুজে বলল, আর কবে বড় হবি ওরু? তুই বড় হতে হতে তো আমি বুড়ো হয়ে যাব। অরু মাথা তুলে করুণ সুরে বলল। কেন, কি হয়েছে? কৃতিক ঠোঁট কামড়ে বলল, না, কিছু না। আমার পিচ্ছি বউ সোনা আর রূপার পার্থক্য বোঝে না, তাই বললাম আর কি। অবশ্য দোষটা আমারই। মনে মনে বলল, যখন পড়িয়েছিলাম তখন তুই ঘুমের ঘুরেছিলি, জানার কথাও না। কৃতিকের কথায় মন খারাপ হয়ে গেল অরুর। ও মুখ কালো করে শুধালো, এভাবে কেন বলছেন? কি করেছি আমি? অরুর কথায় কৃতিক বলল, কিছু করিস নে, হেঁটে যেতে পারবি নাকি হেল্প করব? আবার সেই লাগাম ছাড়া কথাবার্তা। কৃতিকের কথায় অরু দ্রুত ওই জায়গা থেকে প্রস্থান করতে করতে দাঁত কিড়মিড়িয়ে বলে, পারবো আমি, সরুন তো। দিনের দ্বিপ্রহর চলমান। সকালের মিঠে রোদটুকু মিয়ে গিয়ে কালো মেঘের আড়ালে ঠাঁই নিয়েছে সূর্যি মামা, যার দরুন অত্যাধুনিক হলরুমটা অন্ধকারে ছেয়ে আছে। একটা লম্বা হট শাওয়ার শেষে অন্ধকারের মেঝেই পা টিপে টিপে হলরুমে এসেছে অরু। নিচে নেমে কোনো কিছু না ভেবেই সবার আগে স্ফটিকের সবগুলো আলো জ্বালিয়েছে ও। এবার সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। ফিকে হয়ে যাওয়া নিরিবিলি রুমে উপস্থিত মাত্র দুজনার। অরু পাশ ঘুরে কাউচের দিকে তাকিয়ে দেখলো কৃতিক কাউচে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসে বসে বাইক রেসিং গেম খেলার প্রস্তুতি নিচ্ছে। অরু কৃতিককে দেখে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অযাচিত মনটা লাফিয়ে উঠে শুধালো, আপনি কি করে থাকেন এতটা একা একা? কষ্ট হয় না বুঝি? অরু সেই তখন থেকে করুণ চাহনিতে তাকিয়ে আছে দেখে গেমটা পজ করে কানের হেডফোন নামিয়ে কৃতিক বলল, এভাবে ডিস্ট্রাক্ট করতে মন চাইলে রুমে চল, আমি একটু মন ভরে দেখি তোকে। কাল রাতে মন ভরেনি। কৃতিকের কথা গায়ে না মেখে অরু কিচেনের দিকে যেতে যেতে বলল, খিদে পেয়েছে। কি রান্না করা যায় বলুন তো? অরু কিচেনের দিকে দু কদম এগিয়ে যেতেই কঠিন সুরে বাদ সাধে কৃতিক। ওকে আর এক পাও বাড়াতে না দিয়ে কৃতিক বলে, খবরদার কিচেনে যাবি না তুই। কৃতিকের কথায় অরু ভুরু কুঞ্চিত করে পেছনে তাকিয়ে শুধালো, কিচেনে না গেলে রান্না কিভাবে করব? কৃতিক মনিটরের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, ফ্রিজে স্যালাড আর পাস্তা রাখা আছে, গরম করে খেয়ে নে। অরু নাক শিকই তুলে বলল, আমি তো সব খেতে পারি না। তাছাড়া রান্না করলে সমস্যাটা কোথায়? আগেও তো রান্না করতাম, আর আপনি খেতেন, তাহলে এখন কিসের অসুবিধা আপনার? কৃতিক চোয়াল শক্ত করে বলল, আগের কথা ভুলে যা,
এখানে থেকে রান্না করার জন্য আমি আনিনি। অরু কিচেন কাউন্টারে হেলান দিয়ে দুহাত বুকে ভাঁজ করে বলল। তাহলে কেন এনেছেন শুনি? অরুর শেষ কথাতে কৃতিক মনিটরের গেমটা পজ করে রিমোট কন্ট্রোলটা কাউচের উপর ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। অতপর ট্রাউজারের পকেটে হাত গুজে অন্য হাত দিয়ে লম্বা ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতে অরুর দিকে এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিয়ে হাসকি আওয়াজে বলল। দুটো রিজন, এক, ইচ্ছে মতো আদর করার জন্য, আর দুই, আমাকে অভ্যেসে পরিণত করার জন্য। কৃতিকের কথায় অরু খানিকটা ভড়কে যায়। অযাচিত লজ্জায় নিয়ে যাওয়া মুখখানা হুট করেই আড়াল করে দাঁড়িয়ে পড়ে উল্টো দিকে। কৃতিক সেভাবেই দাঁড়িয়ে অরুর আগাগোড়া পরখ করতে থাকে। কৃতিকের ক্লোজেটে কালোর সমাহার, সেখান থেকেই বেছে নিয়ে একটা ব্ল্যাক ওভার সাইজ টি শার্ট আর একটা 3/4 পরেছে অরু। কৃতিকের 3/4 অরুর ফুল প্যান্টে পরিণত হয়েছে। দেখতেও বেশ কিউট লাগছে ওকে। অরুকে ভালো মতো পরখ করে ওর কানের কাছে মুখ নিয়ে কৃতিক হিসিয়ে বলে ওঠে। আমার ড্রেসে তোকে মারাত্মক লাগছে হার্টবিট। এখন থেকে আমার সামনে অন্য কিছু পরার দরকার নেই। অন্য কিছু পরার দরকার নেই মানে? এ আবার কেমন কথা? অরুকে এখন সারা জীবন এসব দানবীয় সাইজের পোশাক আশাক পরে ঘুরে বেড়াবে নাকি? আশ্চর্য, মানুষ কি বলবে? কথাটা ভেবেই বিরক্ত হলো অরু। বিরক্তিতে চিড়বিড়িয়ে পিছনে ঘুরে কৃতিককে হালকা ধাক্কা মেরে সরিয়ে কাউসে গিয়ে বসতে বসতে বলল। খিদে পেয়েছে তো আমার, সালাদ খেতে পারবো না, অন্য কিছুর ব্যবস্থা করুন। কৃতিক পকেট থেকে ফোন বের করে সেটা স্ক্রল করতে করতে বলল। আমি রান্না টান্না করতে পারি না, কি খাবি বল, অর্ডার করে দিচ্ছে। অরু এক ঝলক কৃতিককে পরখ করে কিছু একটা ভেবে বলল। বলছি, তার আগে এদিকে আসুন। ওর অকস্মাৎ সম্বোধনে কৃতিক ফোন থেকে নজর সরিয়ে প্রশ্নসূচক দৃষ্টি নিক্ষেপ করে বলল। সিরিয়াসলি তুই আমাকে কাছে রাখছিস? তাহলে গালে তো কান্নাকাটি করে কি মনে ছিল ওরু? আবার সেই ভুলভাল কথাটা আনছে কৃতিক। এই লোকের মাথায় আর কিছু নেই নাকি ভেবে পায় না ওরু। এমনকি ভাবার জন্য খুচরো সময় নষ্টও করে না, বরং উঠে এসে কোনোরূপ কসরত না দেখেই অনেকটা অধিকার নিয়ে নিজের হাত দিয়ে কৃতিকের খড়খড়ে পুরুষালী হাতটা ধরে ওকে টেনে এনে কাউসে বসালো। অরুর কাণ্ডে কৃতিক আর বাদ সাধল না, উল্টে কাউসে গায়ে এলিয়ে দিয়ে অরুকে নিজের কোলে বসিয়ে নরম স্বরে শুধালো। এখানে কেন? অরু পিছনে ঘুরে কৃতিকের ক্ষতস্থানে আলতো হাত বুলিয়ে বলল। আপনার এখন হসপিটালের বেডে শুয়ে শুয়ে ফুডস খাওয়া উচিত, তা না করে আমাকে কথা দিয়ে পিষ্ট করছেন। কতটা গভীর ক্ষত হয়েছে একবারও খেয়াল করেছেন? কৃতিক অরুর কথার 2 পয়সা তোয়াক্কা না করে নিজ হাত দিয়ে ওর গাল দুটো চেপে ধরে বলল। কতবার বলেছে আমাকে তুমি করে বলবে, কথা শুনিস না কেন? অরু কৃতিকের চোখ থেকে অন্যদিকে চোখ সরিয়ে অস্পষ্ট সুরে বলল। পারবো না, আমার লজ্জা লাগে ভীষণ। কৃতিক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল। এখনো লজ্জা? অরু কৃতিককে কিভাবে বোঝাবে? কাল রাতের কথা উঠলেই কান দিয়ে ধোঁয়া বের হয় ওর। ভীষণ লজ্জায় শিহরণ জেগে ওঠে ক্ষুদ্র নারী দেহের রন্ধ্রে রন্ধ্রে। সেই শিহরণে কেঁপে ওঠে অষ্টাদশী হৃদয়, মন, সবকিছু। হৃদয়ের সাথে কম্পিত হয় ধনুকের মতো বাঁকানো নারী শরীরটাও। পরমুহূর্তে নিজেকে সামলে নেয় অরু। শখের পুরুষের সেই শিহরণ জাগানো প্রথম ছোঁয়াকে পুরোপুরি মাথা থেকে সরিয়ে মনের মাঝে জেকে বসে তার প্রতি এক টুকরো ব্যথাতুর ভালোবাসা। বারবার মনে হতে থাকে, আপনার জীবনটা অন্য সবার মতো স্বাভাবিক নয় কেন? এতগুলো বছর কি করেই বা একা একা বেঁচে আছেন আপনি? আমি কি আপনার জীবনের এই একাকিত্ব আদৌ দূর করতে পারবো কোনো দিন? অরু চুপচাপ বসে আছে দেখে কৃতিক আগ বাড়িয়ে শুধালো। কি ভাবছিস? অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে টি টেবিল থেকে ফার্স্ট এইড বক্স হাতড়িয়ে কৃতিকের কোল থেকে নেমে গিয়ে পাশে বসে বলল। অ্যাক্সিডেন্ট কিভাবে করলেন? কৃতিক কাউসের ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে বলল। সেদিন তোর মায়ের বাসা থেকে বেরিয়ে বাইকে রাইডিংয়ে গিয়েছিলাম। ইম্পর্টেন্ট ম্যাচ ছিল, তাই না করতে পারিনি। হয়তো মেন্টালি ডিস্ট্রাক্ট ছিলাম, তাই নিজের উপর কন্ট্রোল ছিল না।
কৃতিকের কথায় ভয়ের চোটে অরুর শরীরের রোমকূপ দাঁড়িয়ে গেল। কোনো মতে ওর মাথায় সফেদ ব্যান্ডেজের আস্তর লাগাতে লাগাতে অরু বলল, আপনার রাগটাকে ভীষণ ভয় করে আমার। কোনোদিন যদি অরু কথা শেষ করতে পারলো, আর তার আগেই ওকে টান মেরে নিজে বুকের উপর ফেলে দিয়ে কৃতিক আগের মতো করেই হিসিয়ে বলল। নিজের হার্টবিটকে কেউ আঘাত করে? অরু ঠোঁট ফুলিয়ে বলল, তাহলে নিজেকে কেন করছেন? আপনি একটুখানি ব্যথা পেলে আমারও তো কষ্ট হয়। অরুর কথায় কৃতিক চোখ বন্ধ করে ভাবতে লাগলো, শেষ কবে, কোথায়, কখন ওকে কেউ এভাবে বলেছে? ওর ক্ষত, ওর ব্যথা এসব নিয়ে চিন্তা করেছে, ওকে একটু আপন করে আগলে ধরেছে, কৃতিকের মনে নেই। তাই বোধহয় অরুই জীবনে প্রথম যে কৃতিককে অদৃশ্য মায়ার বাঁধনে বেঁধেছে। আজ কৃতিকের অশান্ত হৃদয়টা তৃপ্তির ঢেকুর তুলে বলছে, এত বছর অপেক্ষা খুব একটা কষ্টের ছিল না ওরু। এখন তো সেসব শুধুই স্মৃতি মাত্র। আমার ওরু এখন আমার বুকে আছে, আর কখনো কেউ দূরত্ব বাড়াতে পারবে না। তোর আমার মাঝে যদি কেউ দুঃস্বপ্ন চলে আসে, তবে তারাও বাকিদের মতোই আমার আসল পৈশাচিক রূপটা সচোখে দেখতে পারবে, আর মেবি লাইফটা দিয়েও দিতে পারে। হু নোজ। ইজি চেয়ারের নরম গদিতে বসে বারবার গা দোলাচ্ছেন গভীর চিন্তাগ্রস্ত আজমেরি শেখ। মনে মনে কষছেন একের পর এক শখ। তার ছোট মেয়েকে যে জায়ান কৃতিক নিয়ে গিয়েছে তা বুঝতে বাকি নেই সুকৌশলী মস্তিষ্কের আজমেরি শেখের। তার এত কড়া শাসন, এতটা তীক্ষ্ণ বুদ্ধি, এতটা দাম্ভিকতা, সবকিছুকে মাটিতে মিশিয়ে দিয়ে গেল তারই সৎ ছেলে, যে সব সময় আজমেরি শেখের সাথে টেক্কা দিয়ে চলতে পছন্দ করে। কিন্তু আজমেরি নিজেও তো চুপচাপ বসে থাকার মানুষ নয়। কৌশলে কিভাবে চেকমেট দিতে হয় সেটা তারও জানা। তাছাড়া সবচেয়ে বড় প্রশ্ন হলো মান সম্মান। জায়ান কৃতিকের মতো বেয়াদব, বেহায়া ছেলে যে সমাজের ধার ধারে না কোনো কালেই, তার দ্বারা সবই সম্ভব। নিজের সৎ বোনকে বিয়ে করাও সম্ভব। কিন্তু আজমেরি শেখের চরিত্র পুরোপুরি কৃতিকের বিপরীত। সেই সব কিছুতে সবার আগে সমাজকে প্রাধান্য দেয়, সে মতোই প্রতিটা কাজ করে। ওই জন্যই হয়তো তাদের মাঝে এই দীর্ঘ স্নায়ুযুদ্ধ। আমেরিকান তোমাদের রেজিস্ট্রি হয়েছে, বাংলাদেশে তো নয়। এখন আমিও যদি তোমার মতো কৌশলে চালি তাহলে কি করবে তুমি, জায়ান কৃতিক চৌধুরী? বেশ অনেকক্ষণ ধরে ভাবতে ভাবতে কিঞ্চিত ক্রূর হেসে বিড়বিড়ালেন আজমেরি শেখ। আকাশে শুক্লপক্ষের মস্ত বড় চাঁদ উঠেছে। তার চারপাশে তারকারাজির নির্ভীক অবস্থান। মিটিমিটি জ্বলন্ত তারকারাজি আর চাঁদের রূপলি আলোয় ভেসে যাচ্ছে নির্জন পাহাড়ি শহরতলির রাস্তাঘাট। ভোরের দিকে সেই যে এক পশলা ঝুম বৃষ্টি হলো, তারপর থেকে আকাশ পরিষ্কার। রাতের আকাশে পেঁজা তুলোর মতো উড়ো মেঘের আড়ালে ক্ষণে ক্ষণে গা ঢাকা দিচ্ছে শুক্লপক্ষের সুন্দরী চাঁদ। তাই জ্যোৎস্না রাতের নিয়ন আলো ছাপিয়ে একটু একটু আলো ছায়া এসে খেলা করছে পর্দা সরিয়ে রাখা অত্যাধুনিক মাস্টার বেডরুমের আনাচে কানাচে। পড়ুয়াজ সন্ধ্যা হতে না হতেই রুমের সবকটা আলো নিভিয়ে পাড়ি দিয়েছে ঘুমের দেশে। যদিও বা কৃতিক মুখে অনেক কিছুই বলেছিল, তবে কার্যত অনলাইনে অরুর সব রকম প্রয়োজনীয় জিনিস অর্ডার করে দিয়েছে সে। কারণ আর যাই হোক, অরুকে কোনোরূপ অস্বস্তিতে দেখতে চায় না কৃতিক, তাও ওর নিজের বাড়িতে বসে। এই যেমন আজ সারাদিন অরুর ভীষণ মন খারাপ ছিল। কৃতিকের ভয়ে বেচারি বলতেও পারছিল না যে ও আপা আর মাকে মিস করছে। দুদিন ধরে অরু নেই, তারা কি করছে, কেমন আছে, আদৌ অরুকে খুঁজছে কিনা, সবকিছু নিয়েই দুশ্চিন্তাগ্রস্ত অরু। সেদিন হৃদ মাঝারে সদ্য গজিয়ে ওঠা প্রণয়ের টানে কৃতিকের সঙ্গে চলে এলেও এখন মা আর আপার কথা মনে পড়তেই হৃদয়ে খামছে ওঠে অরুর। বুকের মাঝে দানা বাঁধে কষ্টরা। সেই কষ্ট প্রতিফলিত হয় ওর চোখে মুখে। অরুর চুপসে থাকা মলিন মুখ দেখে কিছুটা হলেও ঘটনা আঁচ করতে পারে কৃতিক, কিন্তু ওরও তো কিছু করার নেই। অরুকে যেতে দেওয়া কিংবা ভুলে যাওয়া দুটোই পুরোপুরি অসম্ভব কৃতিকের পক্ষে। কারণ কৃতিক ভালো করেই জানে অরুকে যেতে দিলে ও নিজেই বাঁচবে না। তবে কৃতিক তো ভারী কঠিন হৃদয়ের মানুষ, তাই নিজের দুর্বলতাটুকু পুরোপুরি আড়াল করে। একটা টিভি আনিয়ে সেটাকে সেট করে দিয়েছে হলরুমের মাঝ বরাবর।
নিজের গেমিং মনিটরের পাশেই এত বড় টিভি দেখে অরু যখন শুধালো, এটা কেন এনেছেন? তখন জবাবে কৃতিক বলে, বউয়ের আঁচল ধরে বসে থাকার মতো টাইম আমার নেই।